শুভ সন্ধ্যা। ব্রিকলেন টিভির আজকের বুলেটিনে সবাইকে স্বাগতম। আজ 6 মার্চ 2026। আজকের বিশেষ আলোচনা যা থাকছে: ইউনূস সরকারের সময়ে 23,000 কোটি টাকা ঋণ, এনসিপিকে দেয়া 70 কোটি টাকা পেলেন কোথায় আসিফ, বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা বকেয়া। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। শেখ হাসিনার আমলে 8,000 কোটি, ইউনূসের সময়ে প্রায় 23,000 কোটি টাকা ঋণ। দেশের ঋণ পরিস্থিতি নিয়ে নতুন করে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, শেখ হাসিনা সরকারের 15 বছরে যেখানে মাসে গড়ে ঋণ নেওয়া হয়েছিল 8,800 কোটি টাকা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 17 মাসে মাসিক গড় ঋণ দাঁড়িয়েছে প্রায় 22,900 কোটি টাকায়। অর্থাৎ ঋণ নেওয়ার গতি আগের তুলনায় প্রায় 3 গুণ বেড়েছে। উপস্থাপিত হিসেব অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র 17 মাসে সরকার মোট ঋণ নিয়েছে প্রায় 3,90,000 কোটি টাকা। এই অঙ্ক বিগত সরকারের প্রায় 4 বছরের মোট ঋণের সমান বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এখানেই, এই বিপুল ঋণের বিপরীতে দৃশ্যমান উন্নয়ন কোথায়? শেখ হাসিনা সরকারের আমলে ঋণের অর্থে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছিল, কিন্তু গত 1.5 বছরে তেমন কোনো দৃশ্যমান মেগা প্রকল্প দেখা যায়নি। বিশেষজ্ঞদের ভাষায় আগের ঋণের একটি বড় অংশ ছিল বিনিয়োগমুখী, আর এখনকার ঋণ হচ্ছে অনেকটাই ভোগমুখী। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ আরও বেড়ে যেতে পারে। রাজস্ব আদায়ে দুর্বলতা, প্রশাসনিক অদক্ষতা এবং উৎপাদনশীল খাতে সীমিত ব্যয়ের কারণে এই ঋণ পরিস্থিতি সামনে বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এনসিপিকে দেয়া 70 কোটি টাকা পেলেন কোথায় আসিফ, মুনতাসির মাহমুদের বিস্ফোরক অভিযোগ। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুনতাসির মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন, আসিফ মাহমুদ নিজেই তাকে জানিয়েছে যে তিনি এনসিপিকে 70 কোটি টাকা দিয়েছেন। এই দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মুনতাসির সরাসরি প্রশ্ন তুলেছেন, এই 70 কোটি টাকা আসিফ কোথায় পেলেন? তার দাবি, এনসিপির বড় অঙ্কের অর্থায়ন এসেছে আসিফ মাহমুদের কাছ থেকেই এবং এ বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, দুর্নীতির অর্থ সাধারণ ব্যাংক হিসাবে পড়ে থাকে না, ফলে শুধু ব্যাংক হিসাব প্রকাশ করলেই পুরো সত্য জানা যাবে না। এ কারণেই তিনি তদন্তের স্বার্থে আসিফ মাহমুদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ সহ অন্যান্য ডিজিটাল ডিভাইস এবং সম্ভাব্য ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে এত বড় অঙ্কের অর্থের উৎস কী, সেটি এখন আলোচনার কেন্দ্রে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এত গুরুতর অভিযোগের পরও এখন পর্যন্ত আসিফ মাহমুদ বা তার ঘনিষ্ঠ কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা বকেয়া, কিভাবে পরিস্থিতি সামলাবেন নতুন মন্ত্রী? বাংলাদেশের নতুন সরকারের সামনে বিদ্যুৎ খাত এখন সবচেয়ে বড় সংকটগুলোর একটি। দেশি বিদেশি কোম্পানির কাছে বিদ্যুৎ খাতে বকেয়া দাঁড়িয়েছে প্রায় 45,000 কোটি টাকা। এই বিপুল দেনা নিয়েই দায়িত্ব শুরু করতে হচ্ছে নতুন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে। রমজানের পরই সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন চাহিদা বাড়বে, তখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য কঠিন পরীক্ষায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমান বিদ্যুতের চাহিদা প্রায় 13,000 মেগাওয়াটের কাছাকাছি, আর চলতি বছরে সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে ধারণা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই 45,000 কোটি টাকার মধ্যে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে জড়িত বেসরকারি কোম্পানিগুলোর কাছেই বকেয়া প্রায় 14,000 কোটি টাকা। অনেক কোম্পানি গত 7-8 মাস ধরে বিল পায়নি। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা বলছেন, দ্রুত বকেয়া পরিশোধ শুরু না করলে তেল আমদানি, এলসি খোলা এবং বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা কঠিন হয়ে পড়বে। এর ফলে গরমে লোডশেডিং বেড়ে যেতে পারে। আরেকটি বড় সমস্যা হলো জ্বালানি সংকট। দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই গ্যাস, কয়লা ও তেলের উপর নির্ভরশীল, যার উল্লেখযোগ্য অংশ আমদানি করতে হয়। ফলে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে হলে শুধু টাকা নয়, পর্যাপ্ত ডলারও প্রয়োজন হবে। বিশ্লেষকদের মতে, শুধু বকেয়া পরিশোধ করলেই হবে না, দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতকে টেকসই করতে হলে ভর্তুকি কাঠামো, জ্বালানি আমদানির কৌশল, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার এবং খাতের অনিয়ম, দুর্নীতি সবকিছুই নতুন করে পর্যালোচনা করতে হবে। আজ এখানে শেষ করছি। আগামীকাল আবার ফিরব নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।